ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে পিলারের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু। শরীয়তপুরে গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি। পাবনার ট্রাক চাপায় 2 স্কুল শিক্ষার্থী সহ 3 জনের প্রাণহানি। মাদারীপুর ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 2। বরিশালে তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় 4 আসামির ফাঁসির আদেশ। ভুক্তভোগী পরিবারের সন্তোষ প্রকাশ। এবং সরবরাহ কম থাকায় মৎস্যঘাটগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। মেঘনায় জালে ধরা পড়ল 30 কেজি ওজনের বাঘাইর। স্বাগত ডিবিসি সারা বাংলা সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছে। নিহত আবুল কালাম আজাদের বাড়ি শরীয়তপুরের নড়িয়ার ঈশ্বর কাঠিতে চলছে শোকের মাতম। তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন স্বজনরা, মূর্ছা যাচ্ছেন তার স্ত্রী। আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জে থাকতেন। ব্যবসার কাজে তিনি রাজধানীর ফার্মগেট গিয়েছিলেন। মেট্রো রেলের স্টেশনের কাছে একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ নিহত হন। তার 4 বছর বয়সী একটি ছেলে, 2 বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। ঘটনা খুঁত ও দায়ী খুঁজতে তদন্ত শুরু করার পাশাপাশি নিহতের পরিবারকে 5 লাখ টাকার সহায়তার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাডে পড়ে নিহত পথচারী আবুল কালাম আজাদের বাড়ি শরীয়তপুরে। সেখানে আছেন সহকর্মী রাজীব হোসাইন রাজন। রাজন, মর্মান্তিক এই দুর্ঘটনার সংবাদে পরিবারের সদস্যরা কি বলছেন জানাবেন আমাদের। শ্রাবন্তী, আজকে কিন্তু আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জে তার যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা থেকে কিন্তু কাজের উদ্দেশ্যে আপনার ফার্মগেট অঞ্চলে গেছিলেন, যেখানে আবুল কালাম আজাদ একটি ট্রাভেলসের ব্যবসা করতেন। সেই ব্যবসার কাজের উদ্দেশ্যে কিন্তু আজকে ফার্মগেটে গিয়েছিলেন। আমরা এখন রয়েছি আবুল কালাম আজাদের যে বাড়ি রয়েছে, সেই বাড়িতে তার বাড়িতে কিন্তু একেবারে শখের মতন তারা যে জিনিসটা জানিয়েছেন যে তার পরিবার দাবি করছেন তার আবুল কালাম আজাদের পরিবারে এই পর্যন্ত এখনো পর্যন্ত কেউ নেই। তার যে প্রতিবেশী আত্মীয় যারা রয়েছে, আবুল কালাম আজাদকে যেহেতু নিহত হয়েছেন এবং সরকারের কাছে কিন্তু তারা দাবি করছেন এই আবুল কালাম পরিবারের সরকারের পাশে থাকে। আবুল কালাম আজাদের কিন্তু 4 বছরের একটি ছেলে সন্তান এবং 2 বছরের একটি মেয়ে রয়েছে। আমরা এখন যেখানে রয়েছি এটি আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদের ভাই রয়েছে। আসলে এই আবুল কালাম আজাদ আজকে মারা গেল, আপনাদের পরিবার দাবি কি? আসলে প্রকৃতপক্ষে ও তো জানেন ওর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তো তার এই মৃত্যুতে এখন পরিবারটা কোন পরিস্থিতি আছে এটা আমরা সহজেই অনুভব করতে পারছি। তো ওর যে 4 বছর একটা ছেলে এবং 2 বছর একটা মেয়ে আছে, তো দেশের উন্নয়ন হবে এটা স্বাভাবিক, কিন্তু আমাদের জীবনের নিরাপত্তার কথাও ভাবতে হবে। এখন আমাদের জীবনের নিরাপত্তার হুমকিতে ফেলে যে উন্নয়ন, সেই উন্নয়নের আসলে শুধু ভোগটা করবে কারা? আপনাদের দাবি কি? এখন আমাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা যেন তার পরিবার, যে ছোট একটা বাচ্চা, 2টা বাচ্চা আছে, তার স্ত্রী আছে, তারা যেন ভালোভাবে চলতে পারে, অবশ্যই আমরা রাষ্ট্রের কাছে সেই অনুরোধ জানাবো। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলছি আবুল কালাম আজাদের পরিবার সঙ্গে। কিন্তু আবুল কালাম আজাদের মরদেহটি এখন রয়েছে ঢাকা সরাতি মেডিকেল কলেজে রয়েছে এবং আছে পরপরে ওই মেডিকেল তার যে ময়নাতদন্ত রয়েছে, সেই ময়নাতদন্ত শেষ করে কিন্তু শরীয়তপুরে তার গ্রামের বাড়িতে নিয়ে আসবে। এরপরেই কিন্তু তার এই গ্রামের বাড়িতে তার মরদেহটি দাফন করা হবে। শ্রাবন্তী, এই ছিল শরীয়তপুর থেকে আবুল কালাম আজাদের মৃত্যু নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য, এবং পরবর্তী কোনো দিন আপনার থেকে সেটা আমরা আপনাকে আবার পরবর্তী বুলেটিনে জানিয়ে দেবো। রাজন, আপনাকে ধন্যবাদ। মাদারীপুর ও মেহেরপুর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছে আরও 2 জন।
দুপুরে মাদারীপুরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি লোকাল বাস ছেড়ে যায়। সদর উপজেলার ঘটমাঝির উকিল বাড়িতে পৌঁছালে বাসটি ফাতেমা বেগম নামে এক পথচারীকে চাপা দেয় ও খাদে পড়ে যায়। আহত ফাতেমাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মেহেরপুরের ট্রাক চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। টিউবওয়েল থেকে পানি আনতে সড়কে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুত গতির ট্রাকটি তাকে চাপা দেয়। এতে শাহিদা খাতুন নামের ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। বরিশালে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় 4 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারিক রাকিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাসেল গাজী, রাজীব জম্মাদার, জাহিদ হাওলাদার, খোকন খান। রায়ের সময় 3 জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পলাতক খোকন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি আদালত প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করেছে। দীর্ঘ 10 বছরের অপেক্ষার পর রায় ঘোষণায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন। 2016 সালের নভেম্বর মাসে বরিশালের রূপাতলী এলাকায় এক বিবাহিত তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। ভৈরবকে জেলা করার দাবিতে ঢাকা সিলেট মহাসড়কের অবরোধে 2 ঘণ্টা পর তুলে নিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে সকাল 10টায় দুর্জয় মোড়ে অবস্থান নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক ও ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক বন্ধ করে দেন তারা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনে ভৈরব, কুলিয়াচর সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, নেতাকর্মী এবং স্কুল কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা বলেন, ভৈরবকে জেলা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আগামীকাল রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করে দুপুর 12টার দিকে আন্দোলন প্রত্যাহার করার পর যান চলাচল স্বাভাবিক হয়। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদী ও সাগরে ইলিশ ধরেছেন জেলেরা। তবে জালে কম ইলিশ ধরা পড়ায় দুশ্চিন্তায় জেলেরা। মাছের সরবরাহ কম থাকায় মৎস্য ঘাটগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ক্রেতারাও মাছ কিনতে এসে হিমশিম খাচ্ছেন। অবশেষে জেলেদের অপেক্ষার পালা শেষ। মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় পুরো উদ্যমে নদ নদী ও সাগরে মাছ শিকারে নেমেছেন জেলেরা। বরিশালের অনেক জেলে নদীতে জাল ফেলছেন, আবার অনেকে সাগরে মাছ ধরতে গেছেন। কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছ শিকার করে ফেরার আশা তাদের। এদিকে জমে উঠেছে মাছের ঘাট ও বাজারগুলো। তবে সরবরাহ তুলনামূলক কম থাকায় চড়া মাছের দাম। আবার বাজারে নিষেধাজ্ঞার সময় ধরা ইলিশ বিক্রির অভিযোগও রয়েছে। অনেকগুলো টরা গেছে, মানে অভিযান থাকতে 6-7 দিন আগে গেছে। আজকে রাত্রে 12টা বাজে অভিযান শেষ হয়েছে, অনেক গল হয়ে গেছে মাছ বেচা কিনে। আমরা আবার ট্রলার নিয়ে যাব মাছ ধরতে, দেখি আল্লাহ তাআলা আমাদের রিজিকে কি রাখছে। উৎসবমুখর পরিবেশে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নেমেছেন জেলেরা, কিন্তু তারা বলছেন আশানুরূপ মাছ ধরা পড়ছে না। এর প্রভাবে ঘাটগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। এতে হিমশিম ক্রেতারাও। নদীতে গেছি, এখন নদীতে মাছ পাই নাই। মাছ কম থাকার কারণে যে প্রচুর দাম, কিন্তু হাতের নাগালের বাইরে। মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনায় নেমেছেন জেলেরা। রাতভর মাছ শিকার শেষে ভোর থেকে ঘাটে আসতে শুরু করেন তারা। তবে নদীতে নেমে আশানুরূপ ইলিশ না পাওয়ার দাবি তাদের। নিষেধাজ্ঞা শেষের পর প্রথম দিন শতাধিক মন ইলিশ এসেছে চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে। 1200 গ্রাম থেকে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা কেজি দরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকায়। আর 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা দরে। এদিকে চট্টগ্রামের জেলেরাও মাছ ধরতে সমুদ্রে রওনা দিয়েছেন। তবে মাছ বোঝায় জাহাজ ঘাটে আসতে সময় লাগতে পারে আরও 3 থেকে 4 দিন। এছাড়া নগরীর মাছের বড় আড়ত ফিশারি ঘাটে নিষেধাজ্ঞার মধ্যে ধরা মাছ বিক্রির অভিযোগ উঠেছে। এই যে মাছগুলো আছে এগুলো অকশনের মাছ। সাগরে যদি মাছ হয় তা আল্লাহর মতো এখানে মাছ আরো কম দাম হবে। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন রেকর্ড পরিমাণে বাড়তে পারে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। ভোলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে 30 কেজি ওজনের বাঘাইর মাছ। সকালে ভোলা সদর উপজেলার ইলিশা মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে জামাল মাঝির জালে মাছটি ধরা পড়ে। সকালে প্রতিদিনের মতো জাল ও নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান জামাল মাঝি। কিছুক্ষণ পরই জালে জোরালো টান অনুভব করেন। জাল টেনে তুলতেই দেখা যায় বিশাল আকৃতির একটি বাঘাইর মাছ আটকা পড়েছে। মাছটি ইলিশা মাছ ঘাটে নেওয়া হলে উৎসুক লোকজন ভিড় জমান। 30,000 টাকায় বিক্রি হয় মাছটি।
সুনামগঞ্জের জাদুকাটা নদীতে শ্রমিক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বালু শ্রমিকরা। দুপুরের জাদুকাটা নদীর তীরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত হন হাজারো শ্রমিক। তারা অভিযোগ করেন, আদালতের অনুমতি নিয়ে জাদুকাটা নদীতে সনাতন পদ্ধতিতে বালি উত্তোলন শুরু হলেও একটি প্রভাবশালী চক্র পার কেটে বালু লুট করে। শ্রমিকরা সনাতন পদ্ধতিতে বালু তুললেও প্রশাসন অভিযানের নামে শ্রমিকদের হয়রানি করছে। কারণ ছাড়া সাধারণ বালু শ্রমিকদের ধরে নিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দিচ্ছে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শেরপুর শহরে ইউনিয়ন থেকে আসা ইজি বাইক চলাচলে বাধা দেওয়ায় চালক ও মালিকরা সড়ক অবরোধ করেছেন। সকালে কানাছাকলা বাইপাস মোড়ক সহ শহরে প্রবেশের কয়েকটি এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ট্রাফিক শৃঙ্খলায় রক্ষায় সম্প্রতি শহরের প্রধান সড়কে ইউনিয়নের ইজি বাইক প্রবেশে নিষেধাজ্ঞা দেয় পৌর প্রশাসন। এতে চালক ও মালিকরা ক্ষুব্ধ হয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে ইজি বাইক চালকরা কানাশাকলা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে শেরপুর ময়মনসিংহ ও শেরপুর জামালপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ও অফিসগামীদের ভোগান্তিতে পড়তে হয়। পরে পুলিশ ও পৌর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার 50 কোটি টাকার মানহানির মামলা করেছেন আফজাল হোসেন নামের একজনের বিরুদ্ধে। দুপুরে গাজীপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, শওকত হোসেন সরকারকে হেয় প্রতিপন্ন করতে সম্প্রতি গণমাধ্যমে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ভিত্তিহীন এবং তার সম্মান ক্ষুণ্ণ হওয়ায় আদালতে 50 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। আদালত মামলা আমলে নিয়ে কাশিমপুর থানাকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন হয়েছে। এতে বক্তারা শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল করার দাবি জানান। পাশাপাশি জরুরি, আউটডোর ও মেডিসিন বিভাগে প্রয়োজনীয় পদ সৃষ্টি ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি জানান তারা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে থেকে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের দাবিতে ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলা আন্দোলন শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রীদের অভিযোগ, কলেজের মূল ফটকের জায়গা দখল করে দোকানপাট গড়ে ওঠায় তাদের চলাচলে প্রতিবন্ধকতা, শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। দ্রুত এসব স্থাপনা উচ্ছেদের দাবি জানান তারা। আগামীকাল দুপুরের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে দেন শিক্ষার্থীরা। মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদী ও সাগরে মাছ ধরছেন জেলেরা। কর্মচাঞ্চল্য ফিরেছে মাছ ঘাট ও বাজারগুলোতে। জেলেরা সাগরে ফিরলেও মাছ আহরণের পর পুরোদমে সেসব মাছের জাহাজ ঘাটে আসতে সময় লাগতে পারে আরও 3 থেকে 4 দিন। ফলে ইলিশের অপেক্ষায় থাকা ক্রেতারা কিছুটা হতাশ হয়েছেন। চট্টগ্রাম নগরীতে ফিশারি ঘাটে দেখা যায় নিষেধাজ্ঞা শুরুর দিকে নিলামে যে সব মাছ বিক্রি হয়েছিল সেগুলোই ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। সরবরাহ কম থাকায় দামও বেশ। ব্যবসায়ী ও জেলেরা বলছেন, পুরোদমে জাহাজ আসা শুরু হলে বড় আকারের ইলিশ পাওয়ার পাশাপাশি পরিমাণেও বেশি পাওয়া যেতে পারে। রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির বেহাল অবকাঠামো দেখে হতাশা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিজ সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে বিএফডিসির মৎস্য অবতরণ ঘাট, ল্যান্ডিং স্টেশন, বরফকল সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। এ সময় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, মৎস্য সম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও বিএফডিসির ল্যান্ডিং স্টেশন, মৎস্য প্রক্রিয়াজাতকরণ এলাকার অবস্থা খুবই খারাপ ও জরাজীর্ণ। এখানে বিনিয়োগ করা ছাড়া বিকল্প নেই। বিএফডিসিকে উন্নত করলে দেশের মৎস্য সম্পদের কার্যক্রম অনেক বেড়ে যাবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি শিপইয়ার্ড এসএন কর্পোরেশন ও যমুনা নামে 3টি গ্রিন শিপইয়ার্ড পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরালাত গুলব্র্যান্ডসন। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত সীতাকুণ্ড শিল্প এলাকায় অবস্থিত বিভিন্ন ইয়ার্ডের জাহাজ ও নির্মাণ কারখানার নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ ও শ্রমিক কল্যাণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের শিল্প রিসাইক্লিং খাত দিন দিন আধুনিক হচ্ছে। শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোকে আরও সমৃদ্ধ এবং আন্তর্জাতিক মানে পৌঁছাতে নরওয়ের সরকার পরিবেশ, প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা বৃদ্ধি করবে বলেও জানান তিনি। চট্টগ্রামের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছে জিয়া সাইবার ফোর্স উত্তর জেলার আহ্বায়ক কমিটির নেতারা। সকালে রাঙ্গুনিয়ায় জিয়ার সমাধিতে এ কর্মসূচি পালিত হয়। তাদের প্রথম সাংগঠনিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান ও সদস্য সচিব আশরাফুল আজম সিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন সহ উত্তর জেলার 7টি উপজেলার নেতারা। টেকনাফের উপকূলীয় পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে নারী ও শিশুসহ 5 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় একজন মানব পাচারীকে আটক করা হয়। দুপুরে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে হাবিছড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছিল তাদের। রাত 2টায় যৌথভাবে অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় 5 জন ভুক্তভোগীকে উদ্ধার ও পাচারীকে আটক করা হয়। কয়েকটি সংঘবদ্ধ চক্র বিদেশে উন্নত জীবনের প্রলোভন, উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ও আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের মালয়েশিয়ার পাঠানোর ফাঁদে ফেলে। পরবর্তীতে তাদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করা হয়। চাকুরি ছেড়ে শুধু মধু চাষের সফল রাঙামাটির মঞ্জু বিকাশ চাকমা বছরে আয় করছেন কয়েক লাখ টাকা। মধু বিক্রির জন্য গড়ে তুলেছেন নিজস্ব প্রতিষ্ঠান। এতে কর্মসংস্থান হয়েছে আরও অনেকের। বিএসটিআই এর অনুমোদন ও সরকারি সহযোগিতা পেলে আরও বড় পরিসরে ব্যবসা সম্ভব বলে মনে করছেন তিনি। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মহাজনপাড়ার মঞ্জু বিকাশ চাকমা কাজ করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। বছর কয়েক আগে চাকরি ছেড়ে শুরু করেন মধু চাষ। বর্তমানে 40টি বাক্সে চাষ করছেন মধু। পার্বত্য অঞ্চলে বিচিত্র ফুলের সমারোহ থাকায় তার মধুর স্বাদ ও মান ভালো, তাই চাহিদাও বেশি। সংগ্রহকৃত মধু গুণমান পরীক্ষার পর বোতলজাত করে প্রতি কেজি বিক্রি করছেন 1600 টাকায়। এজন্য গড়ে তুলেছেন শ্রদ্ধা হানি নামের প্রতিষ্ঠান। মধুগুলো নিষ্কাশন করতেছি, এরপরে বাসায় নিয়ে গিয়ে আমরা ওই বাজারজাত করানোর জন্য আমরা কাঁচের বোতলে প্যাকিং করে আমরা বাজারজাত করব। এটা নিয়ে একটা লক্ষ্য আছে। বিএসটি যদি আমরা একটু এই ব্যাপারে বাজারজাত করানোর লক্ষ্য যদি একটু সহযোগিতা করে। শুধু মধু চাষ নয়, চাষিদের দেন প্রশিক্ষণও। তাকে দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন মধু চাষে। এই জিনিসটা আমি অনেকদিন ধরে দেখতেছি, খুবই ভালো লাগে। আমারও ইচ্ছে হয় দাদার মতো করে কাজ করতে। সরকারি সহযোগিতা পেলে ব্যবসা আরো সম্প্রসারণ সম্ভব বলে জানালেন মঞ্জু বিকাশ চাকমা। আমি একজন প্রান্তিক কৃষক এবং অনেক সময় স্বাদ থাকলেও আমাদের সাধ্য থাকে না, যেহেতু এক একটা বক্সের দাম অনেক। দাতা সংস্থা যদি এগিয়েছে তাহলে পার্বত্য চট্টগ্রামে আমাদের মধুগুলো কিন্তু বিদেশে আমরা কিন্তু রপ্তানি করতে পারবো। পাহাড়ে মধু চাষের মতো সম্ভাবনাময় খাতের বিকাশে সরকার উদ্যোগ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। রাজধানী ফার্মগেটে মেট্রো রেল স্টেশনের কাছে একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনা পরপরই মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। 2.5 ঘন্টা পর উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হলেও মতিঝিল পর্যন্ত শুরু হতে সময় লাগবে। ঘটনার খুঁত ও দায়ী খুঁজতে তদন্ত শুরু করার পাশাপাশি নিহতের পরিবারকে সহায়তার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা। একটি স্লোগান খুব জনপ্রিয় বাংলাদেশে, তা হলো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর দুর্ঘটনাটি যদি হত্যা সমতুল্য হয় তাহলে তারও বেশি হৃদয় বিদারক। এমনটাই ঘটল রবিবার রাজধানীর ব্যস্ততম ফার্মগেটে। স্বাভাবিক অন্যান্য দিনের মতোই কাজে যাচ্ছিলেন শরীয়তপুরের নড়িয়ার যুবক আবুল কালাম আজাদ। হঠাৎ বজ্রাঘাতের মতোই মস্ত কিছু একটা এসে পড়ল তার মাথার উপর। সঙ্গে সঙ্গে থেতলে যাওয়া দেহটি পড়ল ফুটপাতে। আর এখানেই যবনিকা তরুণটির সব ভবিষ্যতের, সঙ্গে তার পরিবারের তো বটেই। দুর্গা বাচ্চা ছোট ছোট বাইরও ওনার উপরে নির্ভর, সংসারটা চলবো কেমনে, বাচ্চা দুটি বাঁচবো কেমনে, ফ্যামিলিটি বাঁচবো কেমনে, এটা নির্ধারিত দিতে হইব সরকার। ঘটনাটি হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন অধিকাংশ সাধারণ মানুষ, করছেন বিক্ষোভও। তাদের কথার সঙ্গে অনেকটাই মিলে যায় মেট্রো রেলের এমডির বক্তব্যেও। তিনি বলেছেন 1 বছর আগেও আরও একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে নির্মাতা প্রতিষ্ঠানকে সতর্ক করলেও তারা কোনো ব্যবস্থাই নেয়নি। ওটা ইনভেস্টিগেশন করা ছাড়া বলা যাবে না, ঠিক আছে? তারপরে আমরা সব ইনভেস্টিগেশন করতেছি এবং সমস্তগুলি চেক করা হচ্ছে। আমরা যদি সমাধান না করতে পারি বাইরে থেকে এক্সপার্ট। এই ঘটনার পর বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। স্বভাবতই ভয়াবহ দুর্ভোগে পড়েন এই বাহনটিতে চলাচলকারী যাত্রীরা। আটকা পড়েন বিভিন্ন স্টেশনে। স্প্রিং এর মতন আবার উপরে উঠা
এটা তেসরা ভাবে আসছে, আইসা ওই লোকের এইখানে লাগছে, লাগার সাথে সাথে ওই লোকটা নিচে পড়ে গেছে। অসুস্থ অনিরাপদ একটা দেশে আছি, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা রাস্তাঘাটে বের হয়ে আমরা আতঙ্কে থাকি। পরবর্তীতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলাচল স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে বলে জানায় কর্তৃপক্ষ। দুর্ঘটনার খবর পেয়ে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ঘটনাস্থলে গিয়ে তদন্তের পাশাপাশি নিহতের পরিবারকে সহায়তার ঘোষণা দেন। এদিকে গত বছরের 18 সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রো রেলের একটি পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে। এতে 11 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল, কিন্তু তারপরও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। আর এরই মধ্যেই ঘটল পথচারীর মৃত্যুর ঘটনা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে নিহত পথচারী আবুল কালাম আজাদের বাড়ি শরীয়তপুরে। সেখানে আছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। আমরা চলে যাচ্ছি তার কাছে। রাজন, জানাবেন এই মর্মান্তিক এই দুর্ঘটনার সংবাদে পরিবারের সদস্যরা কি বলছেন? হ্যাঁ, আমি কিন্তু এই দুর্ঘটনার পরপরই তার পরিবারের সাথে কথা বলেছি। তার পরিবার যে জিনিসটা জানিয়েছেন, এই যে যিনি মারা গেছেন তার পরিবার এখানে কেউ থাকতো, তারা সবাই নারায়ণগঞ্জে থাকতেন। তিনি কিন্তু একটি ট্রাভেলস এজেন্সির ব্যবসা করতেন। প্রতিদিন সেই ব্যবসা সুবাদে কিন্তু নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যেতেন। সেই ব্যবসা সুবাদে ঢাকা যাওয়ার পরে কিন্তু এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করতে, এবং তার পরিবার জানিয়েছেন যে এই যে দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে, এবং এই পরিবারের পাশে কিন্তু তার পরিবার দাবি করছেন যে এই সরকার যেন তার পরিবারের যে একটি ছেলে এবং একটি মেয়ে আছে তাদের যে ভরণ পোষণের যে এই রয়েছে সেগুলো তাদের ব্যবস্থা। আমি কিন্তু এই কিছুদিন আগে কিন্তু নিহত ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্ত শেষে কিন্তু তার যে মরদেহ সেটা নারায়ণগঞ্জে যাবে। নারায়ণগঞ্জে যেখানে তিনি বসবাস করতেন সেখানেই কিন্তু তার একটি জানা শেষে তার গ্রামের বাড়ি নিয়ে যাবে। আমি এখন কথা বলবো তার নিহত যে ভাই রয়েছে তার সঙ্গে। আসলে এই যে আপনাদের পরিবারের দাবিকে আছে, একটু হয়তো দুর্ঘটনা মারা গেছে এবং এর জানা কখন শেষ হবে এবং কখন এটাকে আপনার দাফন করা হবে। এখন ওখান থেকে ময়নাতদন্ত শেষে নিয়ে আসতে শুনছি, রেডি হয় নাই। তো এখানে নিয়ে আসলে আমাদের এই মাদ্রাসা আছে, মাদ্রাসায় জানাজা হয়, নড়িয়া কবরস্থানে দাফন করবো। তবে আমাদের একটা দুঃখের বিষয়, বাইরে চলে গেল অল্প বয়সে, আর দুটো বাচ্চা আছে। এখন এই বাচ্চা দুটোর দায়িত্ব যদি আপনাদের মাধ্যমে আমাদের একটি দাবি যে মেট্রো রেল কোম্পানি যেন এটা ড্রাইভার এবং সরকার যেন এটা বহন করে। আমার আর কিছু বলার নেই, আজকে আমরা এমনি শোকাহত। হ্যাঁ, আসলে আপনি শুনতে পারি আবুল কালাম আজাদের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জিনিস জানিয়েছেন এই আবুল কালাম আজাদ যেহেতু এই মেট্রো দুর্ঘটনায় নিহত হয়েছেন, তার পরিবারের পাশে যেন সরকার যেন তাদের সহায়তা দিয়ে পাশে থাকে। সাথে এই ছিল আবুল কালাম আজাদের যে বাড়িতে শোকের মাতম এবং সব কিছু নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে মতভেদ ভুলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদরা। জামায়াত বলছে দেশের কল্যাণে নির্বাচনী অভিযাত্রা এগিয়ে নিতে হবে, আর জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন চায় এনসিপি। তবে বিএনপি নেতারা বলছেন সনদের আইনি ভিত্তি দিতে গিয়ে সাংবিধানিক বিধি বাধাগ্রস্ত করা যাবে না। সংঘর্ষের রাজনীতি ছেড়ে ঐক্যের উপর জোর দিয়েছেন তারা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের তাগিদ দেয় এনসিপি। যদি বাংলাদেশকে এই সংকট থেকে উত্তোলন করতে হয়, তাহলে মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই সনদ, তার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও জাতির স্বার্থে নির্বাচনী অভিযাত্রা এগিয়ে নেওয়ার কথা জানায় জামায়াত। আর ফেব্রুয়ারি নয়, সম্ভব হলে জানুয়ারিতেই ভোটের পক্ষে গণ অধিকার পরিষদ। সরকারের কাছে আমরা বলতে চাই, আমরা মনে করি যেহেতু জুলাই সনদের স্বাক্ষর হয়েছে, ঘোষণাপত্র হয়েছে, নির্বাচনের বিলম্ব নয়, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতে নির্বাচন দিন। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গিয়ে আবেগের বশবর্তী হয়ে যেন সাংবিধানিক বিধি বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে সচেতন থাকার কথা বলেন বিএনপি নেতারা। সংঘর্ষের রাজনীতি পরিহারের আহ্বান তাদের। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা পরস্পরের সাথে
সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই, আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে। সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই, আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি। কারণ অনেকেই আবেগের বশে বলে থাকেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে, সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায়। এই বক্তব্য হচ্ছে আবেগী বক্তব্য। ভবিষ্যতে ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের উপর সর্বোচ্চ গুরুত্ব দেন বক্তারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জোটবদ্ধ হলেও ভোট করতে হবে দলীয় প্রতীকেই। গণপ্রতিনিধিত্ব আদেশের এমন সংশোধনীতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানী নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে দেখা করে চিঠি দেয়। এ বিষয়ে উপদেষ্টা পর্যায়ে চিঠি দেওয়া হবে বলে জানায় বিএনপি। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত বলেও মনে করে দলটি। ওমরা পালন করতে নভেম্বরের শেষ দিকে লন্ডন থেকে সৌদি আরবে যেতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে ওমরা শেষে তিনি দেশে ফিরবেন কিনা তা নিশ্চিত করেনি দলের নেতারা। ওমরা পালনের তথ্য জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। তিনি আরও বলেন, ওমরা শেষে তারেক রহমান সিদ্ধান্ত নেবেন কবে তিনি দেশে ফিরবেন। তার এই সম্ভাব্য দেশে ফেরা নিয়ে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন দলের নির্বাচনী কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও তার ফেরার খবরে উজ্জীবিত বোধ করছেন। তারেক রহমান দীর্ঘ 17 বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। 2008 সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য দেশে ছাড়ার পর থেকেই তিনি সেখানে বসবাস করছেন। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফোনের সিমের যত্রতত্র ব্যবহার সরকার নিয়ন্ত্রণ করবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, একজনের জন্য 2টি সিম ব্যবহারের অনুমতি দেবে সরকার। লেভেল প্লেয়িং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সব সময় থাকবে। রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্ব ভাবে করছি, কি বলে কারোর পোস্টিং করছি। আপনাদের থেকে অনেক সময় অনেক রিকোয়েস্ট আসছে, বাট আমরা তারপরও ভেরিফাই করে দেখছি। গুম, শাপলা চত্বর হত্যাসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 4টি মামলার তদন্ত দ্রুত গতিতে সমাপ্তির পথে এগোচ্ছে। এছাড়া 13 সেনা কর্মকর্তার বিরুদ্ধে করা গুমের 2 মামলার পরবর্তী শুনানির দিন পিছিয়ে 23 নভেম্বর ঠিক করা হয়েছে, এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আর গুমের আরেক মামলার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 11 ডিসেম্বরের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। 2টি গুম এবং জুলাই-আগস্টের এক হত্যা মামলায় গত 22 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক বর্তমান 15 সামরিক কর্মকর্তাকে। ওই দিনই তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মামলা 3টির পরবর্তী তারিখ ধার্য করা হয় 5 নভেম্বর ও 20 নভেম্বর। বর্তমানে এই 15 সেনা কর্মকর্তাকে সেনানিবাসের সাব জেলে রাখা হয়েছে। রবিবার সেনা কর্মকর্তাদের হাজিরার তারিখ পেছানোর আবেদন করে প্রসিকিউশন। 3 দিন পিছিয়ে তা নেওয়া হয় 23 নভেম্বর। আর রামপুরা হত্যাযজ্ঞের মামলায় তারিখ দেওয়া হয়েছে একই মাসের 24 তারিখ। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। পরবর্তী তারিখ যেটা 20 নভেম্বর ছিল সেটা পরিবর্তিত হয়ে 23 নভেম্বরে পরিবর্তিত হয়েছে। আরেকটি মামলায় আমরা তারিখ পরিবর্তনের আবেদন করেছি, সেটির তারিখ ছিল 5 নভেম্বর, সেটিও পরিবর্তন করে 24 নভেম্বর করা হয়েছে। এক প্রশ্নের জবাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার সবশেষ অগ্রগতির তথ্য তুলে ধরেন তিনি। ওনার বিরুদ্ধে শাপলা চত্বরে যে 2013 সালে যে গণহত্যার অভিযোগ আনা হয়েছিল সেই মামলাটি তদন্তাধীন আছে। আরও যে 2টি মামলা ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের অভিযোগে ওনার বিরুদ্ধে চলছে, সেটি তো আগামী যে তারিখের কথা বললাম, এই 4টি মামলায় ওনার বিরুদ্ধে আছে। এদিন গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। 11 ডিসেম্বরের মধ্যে মামলার তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সময় প্রার্থনা করা হয়েছে, ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করেছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।
পৃথক ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি ASM আব্দুল মুবিন ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল জারি করে। একই সঙ্গে সংশ্লিষ্টদের 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে উচ্চ আদালত। আইনজীবীরা জানান 3 মাস ধরে কারাগারে আছেন খায়রুল হক। 5 মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালতে পৃথক আবেদন করেন তিনি। গত 24শে জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক বর্তমানে জেলে রয়েছে। তার বিরুদ্ধে দুদক মামলা করেছে। এই সব মামলাগুলোয় দুদকের মামলা সহ মাননীয় কোর্ট 2 সপ্তাহ রুল ইস্যু করেছেন। এই রুল 5টি মামলার জন্য একই আদেশ হয়েছে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 78, কুষ্টিয়া 4-এ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি কুষ্টিয়া 4 সংসদীয় আসন 78। আজ আমরা সারাদিন ছিলাম কুষ্টিয়া 3 এবং 4-এ। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন কুষ্টিয়া 4 এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ তিয়াস। স্বাগতম আমাদের CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা তো বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ছিলেন, আপনি অনেক হামলা এবং মামলার শিকার হয়েছেন। দল থেকে আপনাকে মনোনয়ন দিয়েছে। এই আসনে আপনার ভাবনাটিকেই জনগণের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। 78 কুষ্টিয়া 4 খোকসা কুমারখালী উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী আসন কুষ্টিয়া 4। এটা নিঃসন্দেহে কুষ্টিয়া জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন, কেননা এখানে শিল্পনগরী, এখানে ঐতিহ্যবাহী আমাদের তাঁত শিল্প সেটা বাংলাদেশের মধ্যে খুবই প্রসিদ্ধ এবং দেশের বাইরেও অনেকগুলো উন্নত দেশে আমাদের এই তৃণমূল যে তাঁতিদের তৈরি করা বেডশিট, লুঙ্গি, গামছা, তোয়ালে এইগুলো দেশের বাইরে রপ্তানি হয়। সেই ক্ষেত্রে আমরা শিল্পনগরী বলতে পারি। ঐতিহ্যবাহী একটি পুরাতন একটি নগরী। যখন বাংলাদেশের প্রথম কয়েকটি পৌরসভা হয় তার মধ্যে কুমারখালী একটি পৌরসভা, এবং সবথেকে মুখ্য বিষয় এটা একটি পর্যটক নগরী। আপনার কুমারখালীতে লালন, আপনার কাঙাল হরিনাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, তারপরে মীর মোশাররফের বাস্তব ভিটা সহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বাঘা যতীন সহ বিভিন্ন ইতিহাসের বিভিন্ন মহানায়কদের বাড়ি কুমারখালীতে। তো কুমারখালী খোকসাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের যে মূল যে ধারা এগিয়ে যাওয়া, সেটা শিল্প, সংস্কৃতি, তারপরে আপনার ঐতিহ্যবাহী যে নগরী, যেটা পুরাতন নগরী, সব কিছু মিলে নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ। আমার নেতা নুরুল হক নূর, আপনারা দেখেছেন 2018 সালের পরে যখন বাংলাদেশের খুব কঠিন একটি মুহূর্ত, সেই মুহূর্তে শেখ হাসিনার দানব সরকারের বিপক্ষে কেউ যখন কথা বলতে পারে নাই, তখন একজনের আবির্ভাব হয়, সেই ব্যক্তি নুরুল হক নূর। খুব কঠিন মুহূর্তে বাংলাদেশে তিনি ভিপি হন, এবং ভিপি হওয়ার পরক্ষণে কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়। নতুন প্রজন্ম যারা অনেক টিনেজার ছিল, তারা সাহস পায় যে নতুন কিছু করা সম্ভব হবে সেই ভিপি নির্বাচনকে কেন্দ্র করে। সেখান থেকে 18 সালের পরবর্তীতে কুঠা আন্দোলনে আমি ওই সময় সক্রিয় একজন ভূমিকায় ছিলাম। সেইখান থেকে আমাদের গণ অধিকার পরিষদ 18-র ঐতিহ্যকে বহন করে এবং 18-র পরে আমাদের একটি দল প্রতিষ্ঠা হয়। তরুণ নেতৃত্ব, তরুণদের জন্য আপনার ভাবনা কি যদি আপনি এই আসন থেকে জয়ী? আমি ওইটাই যাচ্ছি। তো ওখান থেকে 18-র পর থেকে আমাদের ঢাকাতে যেমন নুরুল হক নূরের নেতৃত্বে আমরা সবাই মিলে যেভাবে সোচ্চার ছিলাম, প্রকৃত রাজনীতিটা এরকম হয়ে গেছিল ফটো সেশনের রাজনীতি। শেখ হাসিনার কঠিন মুহূর্তে আমরা কিন্তু ফটো সেশনের রাজনীতিতে ছিলাম না। তার প্রমাণ আমার শরীর দেখলে আপনি বুঝতে পারবেন, বিভিন্ন সময় আঘাতের চিহ্ন, গুলির চিহ্ন আমার শরীরে বহন করতেছে। তো ওইভাবে তারই ধারাবাহিকতায় খুলনা বিভাগের দায়িত্ব পাই প্রথমে আমি, এবং কুষ্টিয়া জেলাকে আমরা ঢাকায় যতগুলো প্রোগ্রাম হয়েছে, কুষ্টিয়া জেলা গণ অধিকারের নেতৃবৃন্দ আছে এখানে, তাদের নেতৃত্বে কুষ্টিয়াতেও প্রোগ্রাম হয়েছে। তো এই ধারাবাহিকতা কুষ্টিয়া 4 খোকসা কুমারখালীর মানুষের পাশে আমি বিগত সময় ছাত্র জীবন থেকে শুরু করে 2007 সাল থেকে আজ পর্যন্ত কঠিন মুহূর্তে পুরোপুরিটাই আমি পাশে থাকার চেষ্টা করেছি। আমার যতটুকু সমর্থন আছে সেটুকু দিয়ে, আমার আন্দোলন, রাজনীতি, সংগ্রাম সব কিছু দিয়ে। এর প্রেক্ষাপটে তৈরি হয়েছে এরকম মানুষের ভালোবাসা পেয়েছি, জনগণের
আশা আকাঙ্ক্ষায় এবং দল আমাকে আমার নেতা নুরুল হক নূর মনোনীত করেছে এবং সেটা যদি স্থির রাখে, যেহেতু বিবেচিত বিষয় আছে, আমি যদি নির্বাচিত হতে পারি, আমার বিশ্বাস যেহেতু বিগত দিনে আমি মানুষের পাশে ছিলাম, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে অসংখ্যবার জেলে গিয়েছি, মামলা খেয়েছি, তারপরও রাজপথ থেকে যেহেতু উঠি নাই, সেহেতু জনগণ আমার প্রতি আস্থা রেখেছে এবং সেই জনগণের আস্থা আমি প্রতিফলন করব। আমার প্রথম এটা হচ্ছে কি একটা শিল্পনগরী কুমারখালীকে আমি কুমারখালী খুকসাকের শিল্পর দিকে পুরো ঢেলে সাজাবো। কুমারখালীতে আপনার একটা আবাসিক হোটেল নাই, কুমারখালীতে রাস্তাঘাট এখনও অনন্ত, কুমারখালীতে শিল্পনগরী করতে যা যা প্রয়োজন সব কিছু মিলে আমি ব্যবসায়ীদের সাথে বসে শিল্পনগরীটা সুন্দরভাবে ঢেলে সাজাবো। এখানে আরেকটা মুখ্য বিষয় আছে কিশোর গ্যাংয়ের উত্তাপ। এটা নিয়ে আমি বিগত দিনে প্রচণ্ড মানে সবল ছেলেদের মধ্যে যেমন খেলাধুলার মাঠ হারিয়ে যাচ্ছে, এর থেকে কিশোর গ্যাংয়ের উৎপত্তিটা বৃদ্ধি পাচ্ছে। আমি এই যে পুরাতন কালচার, সাংস্কৃতিক কালচার, ক্রীড়া জগতের কালচার, এইগুলো ফেরত নিয়ে আসবো। শিক্ষাঙ্গনে আমি ভূমিকা রাখবো এবং সবথেকে মুখ্য বিষয় যেটা আর্থিকভাবে কুমারখালীবাসীকে আমি স্বাবলম্বী করার চেষ্টা করব। আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গণ অধিকার পরিষদের একজন নেতা, তিনি জানাচ্ছিলেন তার ভাবনার কথা, তিনি জানাচ্ছিলেন 4 আসনে তিনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। আমরা পরবর্তীতে 4 আসনের আরও একজন প্রার্থীর সঙ্গে যুক্ত হব, তখন ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকবেন। বিভিন্ন অনিয়ম ও শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী গভর্নিং বডি নির্বাচন না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক ফোরাম। সকালে বিদ্যালয়ের সামনে এই কর্মসূচিতে অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যার ফলে বিদ্যালয়ের প্রশাসনিক বিশৃঙ্খলা, দুর্নীতি এবং শিক্ষার মানের অবনতি ঘটছে। তাদের অভিযোগ, অদক্ষ প্রশাসন ও জবাবদিহিতার অভাবে একাডেমিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় আগামী 3 দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম শুরু করার আহ্বান জানান তারা। পরে সহকারী অধ্যাপক নুরুল আলমের কাছে স্মারকলিপি দেন অভিভাবকরা। এমপিওভুক্ত সহকারী প্রধান শিক্ষকদেরকে তারা এক রাতের নোটিশে, বিনা নোটিশে তাদেরকে তাদের চেয়ার থেকে অপসারণ করিয়েছে। অভিযুক্ত নয়ন তাকে সাময়িকভাবে বহিষ্কার করলো এই অ্যাডহক কমিটি, তাকে আবার পুনর্বহাল করছে। অনির্বাচিত যেই কমিটি রয়েছে গভর্নিং বডি, সেই কারণেই যত অসঙ্গতি তৈরি হচ্ছে। কামাল আহমেদ মজুমদারের আমলে যে নির্বাচন হয়েছে, ওই ভোটার আইডি দিয়ে যদি নির্বাচন হয়, ওইটা আমরা অভিভাবকরা মানি না। সারা দেশে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিও ভুক্তি সহ 5 দফা দাবি আদায় অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষক কর্মচারীরা নিজেদের অর্থনৈতিক মুক্তি ও প্রতিবন্ধীদের শিক্ষাদান এবং শতভাগ শিক্ষানীতি বাস্তবায়ন সরকারকে আরও শক্তিশালী করবে বলেও জানান। অনতিবিলম্বে 5 দফা দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথাও হুঁশিয়ারি দেন শিক্ষকরা। রাজধানী বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনের বগি থেকে 8টি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও গান পাউডার উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় 4 জনকে আটক করা হয়েছে। রবিবার বেলা 11:15টার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগির ক্যাবিনে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রলি ব্যাগে এসব অস্ত্র পাওয়া যায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় বিমানবন্দর স্টেশনে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি তল্লাশি করে 8টি বিদেশি পিস্তল, 16টি ম্যাগাজিন, 26 রাউন্ড অ্যামুনিশন, প্রায় 2.5 কেজি গান পাউডার এবং 2 কেজিরও বেশি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 4 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হতাশা কাটেনি একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগকারীদের। ব্যাংকগুলোর সব শেয়ার বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা BSECর চিঠির পর সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের দাবির সাথে একমত অর্থনৈতিক বিশ্লেষকরাও। একীভূত নতুন ব্যাংকে অল্প হলেও শেয়ার বিতরণের পক্ষে মত সংশ্লিষ্টদের। শিগগিরই একীভূত হচ্ছে শরিয়াহ ভিত্তিক 5টি দুর্বল ব্যাংক। বাজেয়াপ্ত হবে এসব ব্যাংকের মালিকদের সব শেয়ার। আমানতকারীদের স্বার্থ রক্ষায় গঠিত নতুন ব্যাংকে মূলধন যোগান দেবে সরকার। ব্যাংকগুলোতে সীমাহীন লুটপাট চালানো, পরিচালকদের শেয়ার বাজেয়াপ্ত করার উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। তবে
এসব ব্যাংকে পুঁজিবাজারের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার জব্দ না করার জোর দাবি সংশ্লিষ্টদের। স্পন্সর ডাইরেক্টরদের সীমাহীন দুর্নীতি, অর্থকে বিদেশে পাচার করা, এভাবে করে একটা ব্যাংকের যখন দেউলিয়া করে ফেলেন, সেটার দায়ভার আমি শেয়ার মার্কেটের বিনিয়োগকারী হিসেবে আমাকে নিতে হবে, আমি ওটা কিছুই পাবো না। এটা তো এক ধরনের অবশ্যই দ্বিচারিতা। কারণ আপনারা যখন মার্জার করছেন, মার্জারের জন্য তো অনেকগুলো আইন আপনাকে এখানে নতুন করে ইমপ্লিমেন্টেশন করতে হচ্ছে। তাহলে শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেছেন এই 5টা ব্যাংকে, তারা কেন তাদের এই আপনার এই পুঁজির নিরাপত্তা তারা পাবে না? অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্তে দেখা দিতে পারে অস্থিরতা। যার হয়তো 100টা শেয়ার ছিল, সে হয়তো এখন একটা শেয়ারে পরিণত হবে। কিন্তু এই প্রক্রিয়াটা আমি মনে করি যে তাও এটাকে ধরে রাখা উচিত। কেউ যেন আইনানুগভাবে ক্ষতিগ্রস্ত না হয়, হ্যাঁ, অধিগ্রহণ করে কারো সম্পত্তি নিয়ে যায় না। বড় ধরনের কোনো ক্ষতিপূরণ দেওয়ার আসলে সুযোগ বা সামর্থ্য সরকারের নাই। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠিয়েছে বিএসইসি। এমন প্রেক্ষাপটে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। সব রেগুলেটররাই সরকার বা রাষ্ট্রের অবিচ্ছেদ্য অঙ্গ। অতএব একটি অঙ্গের কোনো সিদ্ধান্তের কারণে অন্য প্রতিষ্ঠান বা রেগুলেটর যাতে বিব্রতকর অবস্থায় না পড়ে, বাংলাদেশ ব্যাংক অবশ্যই বিষয়টা দেখবে। এরকম একটা চিঠি এসেছে, মানে সুচিন্তিত সিদ্ধান্তই দেওয়া হবে যাতে শেয়ার মার্কেটেও খুব বেশি নেতিবাচক প্রভাব না পড়ে। ব্যাংক একীভূত প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছেন আমানতকারীরা। তাদের জমানো অর্থ ফেরত দিতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় শুরু হয়েছে 3 দিনের আসিয়ান সম্মেলন। যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সই করেছে থাইল্যান্ড, কম্বোডিয়া। বাণিজ্য যুদ্ধ, সীমান্ত সংঘাত সহ নানা বিষয়ে আলোচনা হবে এবারের সম্মেলনে। থাকছে চীন যুক্তরাষ্ট্রের সাইডলাইন বৈঠকও। তবে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালয়েশিয়ার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে বসেছে এশিয়ার বৃহত্তম আঞ্চলিক শীর্ষ বৈঠক 47তম আসিয়ান সম্মেলন। 3 দিনের এ আয়োজনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকেচি সহ 2 ডজন বিশ্বনেতা। এ শীর্ষ সম্মেলনে কম্বোডিয়া, থাইল্যান্ডের সীমান্ত সংঘাত বন্ধ নিয়ে চুক্তি সই হয়েছে, আর এতে মধ্যস্থতা করেন ডোনাল্ড ট্রাম্প। 2 দেশের জন্য এই শান্তি চুক্তি বড় অর্জন। কোনো বিরোধ যতই কঠিন ও জটিল হোক না কেন, শান্তিপূর্ণ উপায়ে তা সমাধান করতে হবে। শুল্ক হ্রাস, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার, যুদ্ধ নিয়ে বৈশ্বিক মানবিক সংকট, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট প্রভাবও গুরুত্ব পাচ্ছে এ সম্মেলনে। তবে এতে অংশ নিচ্ছেন না মিয়ানমার। সম্মেলনকে কাজে লাগিয়ে নতুন বিনিয়োগ বাড়ানো, সরবরাহ শৃঙ্খলা সুরক্ষিত করাসহ বিভিন্ন বাণিজ্য চুক্তির উপর জোর দিচ্ছে মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য সংকট কাটাতে আলোচনায় বসবে দেশটি। আগের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়ার সাথে আসিয়ানের 11তম সদস্য হিসাবে এ সম্মেলনে যোগ দিচ্ছে পূর্ব তিমুর। সম্মেলনে যোগ দিতে এসে বিমানবন্দরের লাল কার্পেটে নেচে সবাইকে অবাক করে দেন ডোনাল্ড ট্রাম্প। ধীরগতির এয়ার পাঞ্চ ও হাওয়াই 5 সুরের সাথে নাচেন মার্কিন প্রেসিডেন্ট। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 29 জন। আহতদের মধ্যে 6 জন শিশু রয়েছে। স্থানীয় সময় রবিবার এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানিয়েছেন, আহতদের মধ্যে 6 জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 2টি বহুতল ভবন। কিয়েভের দেসনিয়াস্কি জেলায় একটি 9তলা ভবনে রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে যায় এবং দ্রুত কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে। এতে আশেপাশে থাকা দোকান ও যানবাহন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া 9টি ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 62টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে 4টি ক্ষেপণাস্ত্র ও অর্ধশত ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে আকাশে ইউক্রেনের মোট 121টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।